সুপ্রিয় শিক্ষার্থী, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মিত্তাল হাজবায়েদ। সিএসসি 231 কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন কোর্সের 13 ব্যাচ এইচএসসি স্ট্রিমের জন্য এবং ডিপ্লোমা স্ট্রিমের 7 এবং 8 ব্যাচ সিএসসি বিভাগের শিক্ষার্থীদের জন্য এই ভিডিও লেকচারটি তৈরি করা হয়েছে আজ 31শে জুলাই 2021 তারিখের যে ক্লাস শিডিউল রয়েছে সেই ক্লাসের পাঠ্য বিষয় বা আলোচ্য বিষয় অনুযায়ী। আজ আমরা কথা বলবো কম্পিউটার অ্যারিথমেটিক নিয়ে। কম্পিউটার মেমোরিতে কিভাবে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন কিংবা ডিভিশন অপারেশন পারফর্ম করা হয়, কিভাবে বিভিন্ন নাম্বারকে মেমোরিতে রিপ্রেজেন্ট করা হয়, আমাদের বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, এই বিষয়গুলো নিয়ে আমরা আজ কথা বলবো। চলুন চলে যাওয়া যাক আজকের লেকচারের মূল অংশ। আমাদের যে অ্যাসাইনমেন্ট আমরা দিয়েছিলাম আমাদের শিক্ষার্থীদের, যেটি জমা দিতে হবে 30শে আগস্ট 2021 তারিখে বিকাল 5টার মধ্যে, সেখানে আমরা বলে দিয়েছিলাম কিছু স্পেসিফিক প্রশ্ন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা আসলে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করে থাকি মেমোরিতে, ক্যারি লুক অ্যাহেড অ্যাডিশন, এবং এই অ্যাডিশন করার জন্য যে 4 বিট ক্যারি লুক অ্যাহেড অ্যাডার সার্কিট রয়েছে সেটি এক্সপ্লেইন করা, এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটি ব্যাখ্যা করতে বলা হয়েছে, এবং একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হয়েছে যেটি বুথ অ্যালগোরিদম ব্যবহার করে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হবে। চলুন আমরা আজকে কম্পিউটার অ্যারিথমেটিক দেখব, এবং উইলিয়াম স্টেলিং এর যে টেক্সট বইটি রয়েছে আমরা সেই টেক্সট বইটি ফলো করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার ডিজাইনিং ফর পারফরমেন্স 10th এডিশন উইলিয়াম স্টেলিং। এই উইলিয়াম স্টেলিং এর যে টেক্সট বই সেটিতে আমরা কম্পিউটার অ্যারিথমেটিক নিয়ে আমরা কথা বলবো। এখানে নাম্বার সিস্টেম নিয়ে আমরা অলরেডি জানি, ডেসিমাল সিস্টেম, বাইনারি সিস্টেম, হেক্সাডেসিমাল সিস্টেম এবং অক্টাল সিস্টেম, এই যে 4 ধরনের নাম্বার সিস্টেম আমরা কম্পিউটারে ব্যবহার করে থাকি। সেটির পাশাপাশি আমরা আজকে দেখব যেটা, সেটি হচ্ছে যে কম্পিউটার যে অ্যারিথমেটিক চ্যাপ্টারটি, সেটি আমরা কম্পিউটার অ্যারিথমেটিক যেটা চ্যাপ্টার 10 328 নম্বর পেজে রয়েছে, চ্যাপ্টার 10টা আমরা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসব। এবং এই সাবজেক্টটিতে আমরা মোটামুটিভাবে এই যে কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশনে আমরা কম্পিউটার অ্যারিথমেটিক এবং লজিক ইউনিট সম্পর্কে আমরা স্টাডি করব। এরপরে আমাদের আলোচ্য বিষয় থাকবে কিভাবে আমরা ইন্টিজার নাম্বার রিপ্রেজেন্ট করে থাকি, সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, ইন্টিজার অ্যারিথমেটিক সেগুলোকে কিভাবে নেগেশন করা হয়, অ্যাডিশন বা সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, IEEE স্ট্যান্ডার্ড ফর বাইনারি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনস এবং ফ্লোটিং পয়েন্টের অ্যারিথমেটিক। তার মানে একটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারিথমেটিক যেটিকে আমরা নেগেশন অপারেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন অপারেশন পারফর্ম করব। ঠিক ইন্টিজার সংখ্যা যে অ্যারিথমেটিকের পাশাপাশি ভগ্নাংশ বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক বিষয়গুলো আমরা দেখব। আমাদের কম্পিউটারে আমরা জানি যে অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটি মূলত পারফর্ম করে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনস, আমরা যে ডেটা প্রোভাইড করে থাকি। সো দ্য ALU is that part of the computer that actually performs arithmetic and logical operations on data. আমাদের মাইক্রোপ্রসেসরের মধ্যে যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট যেটিকে সংক্ষেপে আমরা ALU বলে থাকি, এটি হচ্ছে কম্পিউটারের সেই পার্ট যেটি মূলত অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনসগুলো পারফর্ম করে থাকে। এখন আর যে কম্পোনেন্ট এলিমেন্ট রয়েছে যেমন কন্ট্রোল ইউনিট, রেজিস্টার, মেমোরি বা আইও, সেগুলো মূলত কাজ করে টু ব্রিং ডেটা ইনটু দ্য ALU ফর ইট টু প্রসেস অ্যান্ড দেন টু টেক দি রেজাল্টস ব্যাক আউট। মানে তার মানে মূল যে অপারেশন পারফর্ম করে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক অপারেশন এবং লজিক্যাল অপারেশনসগুলো পারফর্ম করে ALU। আদার যে সিস্টেম ইউনিট রয়েছে যেমন কন্ট্রোল ইউনিট, রেজিস্টার্স রয়েছে অনেকগুলো, মেমোরি ইউনিট আছে, ইনপুট ইউনিট রয়েছে বা আউটপুট ইউনিট রয়েছে, সেগুলো কি করে আসলে ডেটাকে মূলত এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে আনার কাজটি করে থাকে যাতে সেগুলোকে প্রসেস করা যায়, মেইনলি টু ব্রিং ডেটা ইনটু দ্য ALU। এবং কাজ শেষে অ্যারিথমেটিক লজিক ইউনিট যে অপারেশন পারফর্ম করে যে ফলাফলটি দিল সেগুলোকে আবার ব্যাক আউট, মানে এই অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে সেগুলোকে নিয়ে হয়তো আউটপুট ইউনিটে প্রদর্শন করা কিংবা মেমোরিতে স্টোর করা বা রেজিস্টারে স্টোর করা, সেই কাজগুলি করে। তার মানে আদার্স ইউনিটগুলো মূলত ডেটা ব্রিং ইন আর ব্যাক আউট এই কাজটি করে থাকে। সো উই হ্যাভ
in sense reach the core or essence of a computer when we consider the arithmetic logic unit. So an arithmetic logic unit প্রকৃতপক্ষে বলা হচ্ছে যে all electronic components in the computer are based on an ALU, and indeed all electronic components in the computer are based on the use of simple digital logic devices that can store binary digits and perform simple boolean logic operations. মনে রাখতে হবে কম্পিউটারের যত ইলেকট্রনিক কম্পোনেন্ট রয়েছে এবং তার সাথে সাথে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেগুলো মূলত বলা হচ্ছে যে বেসড অন দ্য ইউজ অফ সিম্পল ডিজিটাল লজিক ডিভাইসেস। সেগুলো সবই আসলে ডিজিটাল লজিক ডিভাইসের উপর ভিত্তি করেই তৈরি করা, সেগুলো ব্যবহার করেই তৈরি করা। এগুলো কি করতে পারে, বিভিন্ন ধরনের বাইনারি ডিজিট বা সংক্ষেপে আমরা যেটিকে বলে থাকি বিট, সেগুলো তারা সংরক্ষণ করে থাকে বা সংরক্ষণ করতে পারে, এবং যে বুলিয়ান লজিক অপারেশনস তারা পারফর্ম করতে পারে। বুলিয়ান লজিক অপারেশনস মানে কি, যে 1 অর 0, ট্রু অর ফলস, এই বুলিয়ান লজিক অপারেশনস অর্থাৎ এমন কিছু লজিক অপারেশন পারফর্ম করে যেগুলোর আউটপুট হতে পারবে দুই ধরনের, হয় ইয়েস অর নো, ট্রু অর ফলস, 1 অর 0। ফিগার 10.1 এ দেখানো হয়েছে যে কিভাবে প্রসেসরের বাকি অংশের সাথে অ্যারিথমেটিক লজিক ইউনিট interconnected, how the arithmetic logic unit is interconnected with the other components of the microprocessor. এখানে দেখানো হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, ফ্ল্যাগ, রেজাল্ট রেজিস্টার, অপারেন্ট রেজিস্টার, সেগুলো সব অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে কিভাবে কানেক্টেড সেটি দেখানো হচ্ছে। অপারেন্ট বলতে আমরা বোঝাই যে নর্মালি আমরা একটা যোগ অপারেশন পারফর্ম করব, তাহলে যোগ অপারেশনটার হলো দুটো সংখ্যা যোগ করতে হবে। সো এই দুটো সংখ্যা হচ্ছে বেসিক্যালি অপারেন্ট। সেগুলোকে বলা হচ্ছে যে অপারেন্টস আর প্রেজেন্টেড টু দ্য ALU ইন রেজিস্টার্স। অপারেন্টগুলো মূলত ALU এর কাছে রেজিস্টারের মাধ্যমে প্রেজেন্ট করা হয়, কারণ সেগুলোকে তো সংরক্ষণ করতে হবে, সেটি বলা হচ্ছে যে। এবং রেজাল্টসগুলো বলা হচ্ছে রেজাল্টস অফ অ্যান অপারেশন আর স্টোরড ইন রেজিস্টার, সেগুলো রেজাল্ট রেজিস্টারে সংরক্ষণ করা হয়ে থাকে। এটা গেল একটা পার্ট। আরেকটা হচ্ছে এই যে রেজিস্টারগুলো, সেগুলোকে আমরা বলতেছি টেম্পোরারি স্টোরেজ লোকেশন উইদিন দ্য প্রসেসর। এগুলো হচ্ছে প্রসেসরের মধ্যে অস্থায়ী স্টোরেজ লোকেশন, যেগুলো আর কানেক্টেড বাই সিগন্যাল পাথস টু দ্য অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করতে পারে, বিভিন্ন ধরনের ফ্ল্যাগ রেজিস্টারগুলোর যে ফ্ল্যাগগুলো আছে সেই ফ্ল্যাগগুলোকে সেট বা রিসেট করতে পারে। এবং আমরা বলতেছি যে যখন কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম হচ্ছে তার ফলাফল কি হবে তার উপর ভিত্তি করেই সে ফ্ল্যাগকে সেট করে। যেমন ওভারফ্লো ফ্ল্যাগকে তখনই সেট করবে 1-এ যদি কোনো একটা কম্পিউটেশনের হচ্ছে ফলাফল রেজিস্টারে রাখার মতো জায়গা না থাকে বা রেজিস্টারের লেংথের চেয়ে বেশি হয়। যেমন আমি যদি বলি যে 8 সংখ্যা একটা ডেটা, 8 সংখ্যার আরেকটা ডেটার সাথে যোগ করলাম, এখন এমন যদি হয় যে যোগ করার ফলে যে আউটপুটটা আসলো সেটি হয়ে গেল 9 সংখ্যা, বাট আমি যে স্টোর করব যে রেজিস্টারে সেটি 8 বিটের একটি রেজিস্টার, তাহলে 8 বিটের রেজিস্টারে তো 9 বিটের ডেটা রাখা সম্ভব না, এক্ষেত্রে ওভারফ্লো ঘটছে। তাহলে মানে কি, একটা অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করা হলো, সেটির ফলাফল হয়ে গেল ওভারফ্লো, অর্থাৎ আমার রেজিস্টারের যে লেংথ সেটিকে এক্সিড করে গেছে। তার মানে এই কম্পিউটেশন এক্সিডস দ্য লেংথ অফ দ্য রেজিস্টার into which it is to be stored। যে রেজিস্টারে আমি ডেটাটা স্টোর করতে চাচ্ছিলাম সেই রেজিস্টারের লেংথ এক্সিড করে গেছে। এরকম ধরনের কোনো কম্পিউটেশন বা অপারেশনের ফলে তখন অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করবে, পার্টিকুলার ওভারফ্লো ফ্ল্যাগকে সেট করে দিবে। এবং এই কাজগুলো মূলত করা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রোল সিগন্যালস সেন্ট বাই দি কন্ট্রোল ইউনিট অফ দি মাইক্রোপ্রসেসর। এখন এই যে ফ্ল্যাগ ভ্যালুগুলো সেগুলো কিন্তু প্রসেসরের মধ্যেই স্টোর করা থাকে এবং সেই স্টোর করা হয় ফ্ল্যাগ রেজিস্টারে। The flag values are also stored in registers within the processor. The processor provides signals that control the operation of the ALU and movement of the data into and out of the ALU. কম্পিউটার অ্যারিথমেটিক জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা কম্পিউটারের ভেতরে ইন্টিজার সংখ্যা কিভাবে রিপ্রেজেন্ট করি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করি সেটি আমাদের জানা থাকা দরকার। ইন্টিজার সংখ্যার উপরে যোগ বিয়োগ গুণ ভাগ অপারেশন কিভাবে পারফর্ম করা হয়, ফ্লোটিং পয়েন্ট নাম্বার উপরে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ অপারেশন পারফর্ম করা হয় সেটি জানতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাইনারি নাম্বার সিস্টেমে আরবিট্রারি নাম্বার, যে কোনো নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি জাস্ট 0 এবং 1 দিয়ে, মাইনাস সাইন ব্যবহার করে ফর নেগেটিভ নাম্বারস, এবং প্রিয়র্স বা র্যাডিক্স পয়েন্ট যেটা আমরা এখানে ব্যবহার করছি, র্যাডিক্স পয়েন্ট ফর নাম্বারস উইথ এ ফ্র্যাকশনাল কম্পোনেন্ট। যদি ফ্র্যাকশনাল কম্পোনেন্ট বা ভগ্নাংশ থাকে তাহলে আমরা একটা পয়েন্ট ব্যবহার করেও রিপ্রেজেন্ট করে থাকি, যেটিকে আমরা বলছি র্যাডিক্স পয়েন্ট। কিন্তু যখন আমরা
কম্পিউটার স্টোরেজ এবং প্রসেসিং এর পারপাজে তখন কিন্তু আমাদের এই বেনিফিটটা নাই যে স্পেশাল সিম্বল অফ মাইনাস। আমরা কিন্তু এই মাইনাসের ব্যবহার কিন্তু আমাদের মাইক্রোপ্রসেসর মানে কম্পিউটার স্টোরেজের সুবিধাটা নাই এবং এই র্যাডিক্স পয়েন্টের সুবিধাটা কিন্তু নেই। কারণ বাইনারি নাম্বার সিস্টেমে আমরা যে কোনো নাম্বারকে জাস্ট 0 আর 1 এর কম্বিনেশন, প্রয়োজন পড়লে নেগেটিভ নাম্বারকে মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা এবং একটা পিরিয়ড বা র্যাডিক্স পয়েন্ট ব্যবহার করে আমরা ফ্র্যাকশনাল কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা আমাদের বাইনারি নাম্বার সিস্টেমে। কিন্তু যখন আমরা কম্পিউটারে স্টোর করব, for purposes of computer storage and processing we do not have the benefits of a special symbol for minus sign এবং র্যাডিক্স পয়েন্ট। এই দুটো জিনিস কিন্তু আমরা কম্পিউটার স্টোরেজে আমরা বা কম্পিউটার প্রসেসিংয়ে আমরা কিন্তু এই সুবিধাটা পাচ্ছি না, এই সিম্বলগুলো ব্যবহারের সুবিধাটা নেই। সেখানে শুধুমাত্র আমরা 0 এবং 1 এই দুটো দিয়ে আমাদেরকে সব কিছুই রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে মাইনাস সাইন সেটিকেও রিপ্রেজেন্ট করতে হবে ইউজিং 0 1 1, র্যাডিক্স পয়েন্ট সেটিকেও 0 and 1 দিয়ে। তাহলে আমরা কিভাবে করব সেটা দেখানোর আগে এখানে আলোচনাটাকে বলা হচ্ছে যে রিপ্রেজেন্টেশনটা যদি আমরা নন নেগেটিভ ইন্টিজারের ক্ষেত্রে দেখাই তাহলে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। যেমন 8 বিটকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256। তার মানে 0 থেকে শুরু হচ্ছে মানেই হলো 0 থেকে 255 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারছি 8 বিটের ওয়ার্ড দিয়ে। সেটা কিরকম, এই যে 8 বিটের একটা ওয়ার্ড সেটা দিয়ে আমরা 8টা শূন্য দিয়ে আমরা শূন্যকে রিপ্রেজেন্ট করছি, শুধু ডান পাশের 1 বিট দিয়ে 1কে রিপ্রেজেন্ট করছি। যখন এই যে 1 ভ্যালু এইটুকুতে আমাদের 41 আসতেছে এবং প্রথমটা 1 হলে 2 টু দি পাওয়ার 7 আসে 128 পজিশনাল ভ্যালু, এবং এই যে সবগুলো ভ্যালু 1 হলেই তার মানে সবগুলো শূন্য হলে লোয়ার ভ্যালু, সবগুলো বিট 1 হলে আপার ভ্যালু আসবে। এটা হলো 8 বিটের ক্ষেত্রে। ঠিক অনুরূপভাবে আমরা যদি এটাকে 16 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে একরকম আসবে। তার মানে যদি আমরা দেখাই যে n বিট সিকোয়েন্স সেটি আসলে যে কোনো আনসাইন্ড নাম্বার a কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সামেশন অফ 2i ai দিয়ে। যদি আমরা এখন সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতে চাই, মানে আমরা যদি 18 কে রিপ্রেজেন্ট করতে চাই +18, তাহলে আমাদেরকে দেখাতে হবে এই ফরম্যাটে। তার মানে 18 এর বাইনারি হচ্ছে 10010, সেটি হচ্ছে মূলত 18 এর বাইনারি। যখন এটাকে 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করব তখন আমরা বাম পাশে লেফটমোস্ট বিটগুলোকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি। কিন্তু এই জায়গাটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 4 এবং 4 8 বিট। তাহলে 8 বিটের রিপ্রেজেন্টেশনে আমরা যদি বলি যে একটা ওয়ে আছে যে 8 + 18 কে রিপ্রেজেন্ট করা, এটা দিয়ে 18 কে রিপ্রেজেন্ট করছে আর প্রথম বিটটাকে আমরা সাইন বিট হিসাবে ব্যবহার করছি। সেক্ষেত্রে রাইটমোস্ট n-1 সংখ্যক বিট হলো ইন্টিজারটার মান হোল্ড করছে, আর একদম লেফটমোস্ট যে বিটটা সেটি সাইন বিট হিসাবে কাজ করতেছে। যদি সাইন বিট 0 হয় তাহলে সেটা ধনাত্মক সংখ্যা, যদি সাইন বিট সাইন বিট 1 হয় তাহলে সেটি হবে ঋণাত্মক সংখ্যা। তার মানে 18 যে বাইনারি অর্থাৎ 10010, যদি 8 বিট নোটেশন আমরা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা 7টা বিট হলো ওটার ম্যাগনিটিউড দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। বাকি যে লেফটমোস্ট বিট বা অন্যভাবে বললে আমরা এটাকে বলি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সেটি হবে সাইন বিট। যদি সাইন বিট 0 হয় নাম্বার ইজ পজিটিভ, যদি সাইন বিট 1 হয় তাহলে সংখ্যাটি হবে নেগেটিভ। এখন আমরা দেখি যে এটা হলো আমাদের জেনারেল রিপ্রেজেন্টেশন, যে a ইকুয়াল টু আমরা যে কোনো আনসাইন নাম্বারকে আমরা এই ফরম্যাটে প্রকাশ করতে পারি সামেশন অফ 2 টু দি পাওয়ার i ai, যেখানে i এর মান 0 to n-1, অর্থাৎ আমাদের যে কোনো আনসাইন্ড ইন্টিজার a কে রিপ্রেজেন্ট করার এটা একটা জেনারেল ফর্ম। এখন সেটাই আছে, কিন্তু এক্ষেত্রে যেটা ঘটবে যে n-1 না n-2 পর্যন্ত, যেহেতু এটা আমাদের হচ্ছে যে n-1 পর্যন্ত ছিল, এখন একটা বিট যেহেতু আমরা সাইন বিট হিসাবে কেড়ে নিয়েছি সে কারণে এটা এখন n-2 পর্যন্ত যাবে, এবং 0 থেকে n-2 পর্যন্ত। যদি এই যে n-1 তম বিটটা যদি হয় 0 তাহলে এটা পজিটিভ নাম্বার, যদি সেটা 1 হয় তাহলে সেটা নেগেটিভ নাম্বার। এটাকে আমরা বলতেছি সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন পদ্ধতি। মানে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে আমরা একটা 8 বিটের সংখ্যাকে আমরা যদি বলি n বিট সংখ্যা তাহলে 7টা বিট হবে ম্যাগনিটিউড বিট, আর লেফটমোস্ট যে বিট বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা MSB সেটি হবে সাইন বিট।
সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে যে কোনো ডেসিমেল সংখ্যাকে আমরা ইকুইভ্যালেন্ট 8 বিটের সংখ্যা দিয়ে প্রকাশ করি, যেখানে লেফটমোস্ট বিট শূন্যটা বা 1 দিয়ে রিপ্রেজেন্ট করে সেটি ধনাত্মক নাকি ঋণাত্মক সংখ্যা। তার মানে সংখ্যার সাইন আমরা ডিনোট করছি। যদি নাম্বারটি পজিটিভ হয় তাহলে সাইন বিট হবে 0, যদি সংখ্যাটা নেগেটিভ হয় তাহলে সাইন বিট হবে 1। এই যে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন পদ্ধতি ছাড়াও আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেটিকে বলা হয় টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন আমরা সহজভাবে বললে আমরা শূন্যকে দেখাচ্ছি। এখানে শূন্যকে রিপ্রেজেন্ট করার জন্য এই যে আমরা ডান পাশের মানে 8 বিটের মধ্যে আমরা বলতেছি 8 বিট মানে n এর মান 8, তাহলে n-1 মানে 7 বিট, তাহলে n-1 হচ্ছে যে n-1 সংখ্যক বিট দিয়ে ওই ডেসিমেল সংখ্যাটার মান বা ম্যাগনিটিউড নির্ভর করবে। আরেকটা হচ্ছে যে লেফটমোস্ট বিটটা হবে তার সাইন বিট। এই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে শূন্যের ইকুইভ্যালেন্ট জাস্ট লেফটমোস্ট যে বিট সেটি দিয়ে ডিনোট করা হচ্ছে যে এটা একটা নেগেটিভ সংখ্যা। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে addition এবং subtraction require a consideration of both the sign of the numbers and their relative magnitudes to carry out the required operation. সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন অসুবিধাটা একটা আছে, সেটি এখানে আলোচনা করা হচ্ছে যে যখন আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন অপারেশন পারফর্ম করব, আমরা জানি একটা ধনাত্মক সংখ্যা এবং একটা ঋণাত্মক সংখ্যা যোগ করতে গেলে আসলে এটা বিয়োগ হয়ে যায়। তার মানে এই যে আমরা এখন যদি অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে চাই অ্যাডিশন বা সাবট্রাকশন, সেক্ষেত্রে কিন্তু আমাদের উভয়ের সাইনই বিবেচনায় নিতে হবে এবং তাদের ম্যাগনিটিউডও আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তো এখানে যে জিরোর ক্ষেত্রে আমরা যদি বলছি যে this is inconvenient because it is slightly more difficult to test for zero than if it are the single representation. এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিরোরই কিন্তু দুটা রিপ্রেজেন্টেশন রয়েছে, যে there are two representations of zero, পজিটিভ জিরো নেগেটিভ জিরো, কিন্তু আমরা তো বলছি জিরো হচ্ছে একটা নিউট্রাল নাম্বার। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে জিরোর ক্ষেত্রে আমরা হলো এই যে সাইন কনভেনশন বা সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনের কিন্তু একটা জটিলতা তৈরি হচ্ছে, কারণ এখানে একটা বা হচ্ছে আমাদের জিরোরই কিন্তু দুটো রিপ্রেজেন্টেশন ভিন্ন ভিন্ন দেখাচ্ছে, দুটোই কিন্তু জিরো এবং জিরো কিন্তু না পজিটিভ না নেগেটিভ, ফলে জিরোর কিন্তু ডাবল রিপ্রেজেন্টেশন আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং এটা কিন্তু একটা জটিলতা তৈরি হচ্ছে। এটা একটা কার্ড, তো যে কারণে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনটা আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা আসলে ব্যবহার না করে বরং এই যে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন বা এই ধরনের যে ব্যাপার সেটা আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে রিপ্রেজেন্ট করি। তাহলে টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনেও মোস্ট সিগনিফিক্যান্ট বিটটাকে সাইন বিট হিসাবে গণ্য করা হয়। এটি মনে রাখতে হবে যে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন কিংবা টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনে মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে সাইন বিট হিসাবে বিবেচনা করা হয়, রিপ্রেজেন্টেশন করা হয়, মেকিং ইট ইজি টু টেস্ট হোয়েদার অ্যান ইন্টিজার ইজ পজিটিভ অর নেগেটিভ। তাহলে আমরা যদি কোনো ইন্টিজার নাম্বারকে টেস্ট করতে চাই যে এটা পজিটিভ কিনা, তাহলে আমরা লক্ষ্য করব এমএস বিট দিকে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা লেফট মোস্ট বিট বা বাম পাশের একদম সবচেয়ে শেষের বিটটা দেখব। যদি শেষের বিটটা 1 হয় তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারবো সেটি একটি নেগেটিভ নাম্বার, যদি সেটি 0 দেখি তাহলে আমরা সেটি বুঝতে পারবো যে সেটি একটি পজিটিভ নাম্বার। তাহলে আমরা যে দুটো রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, একটা হলো সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন আর একটা টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, এটার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? সো ডিফারেন্সটা হচ্ছে যে বাকি বিটগুলোকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব সেটির উপরে। তার মানে প্রথম বিট যেটা বা আমরা বলি লেফটমোস্ট বিট বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সেটিতে কিন্তু দুটো রিপ্রেজেন্টেশনই একই রকম, পার্থক্য হবে বাকি যে বিটগুলো সেটির ইন্টারপ্রিটেশনে। তাহলে আমরা অলরেডি জানি যে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি, সেটির একটা সামারি বা ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখানো হয়েছে যে আমরা জিরো রিপ্রেজেন্টেশন সাইন রিপ্রেজেন্টেশন দুটো রিপ্রেজেন্টেশন রয়েছে, যার ফলে ওটা জটিল হয়ে যায়। কিন্তু টুস কমপ্লিমেন্টে জিরোকে রিপ্রেজেন্ট করার একটাই উপায় আছে, যেমন এখানে আমরা জিরোকে দুইভাবে রিপ্রেজেন্ট করছি, +0 এবং -0। তো এই জিরোর জন্য কিন্তু কম্পিউটারে বারবার জিরোর হচ্ছে টেস্ট করার প্রয়োজন পড়ে,
তো জিরোর সিঙ্গেল রিপ্রেজেন্টেশন দরকার, এখানে কিন্তু ডাবল রিপ্রেজেন্টেশন। জিরোকে আমরা 0 0 0 0 দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, আবার জিরোকে 1 দিয়ে 7টা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে এই যে ডাবল রিপ্রেজেন্টেশন বা ডুয়াল রিপ্রেজেন্টেশন অফ জিরো, সেটি কিন্তু মূলত সাইন রিপ্রেজেন্টেশনের মেইন অসুবিধা। কিন্তু সেটি কিন্তু এই টুস কমপ্লিমেন্ট মেথডে কিন্তু নেই, সেখানে জিরোকে রিপ্রেজেন্ট করা হয় একটা পদ্ধতিতেই। এখন আমরা দেখি যে কিভাবে সাবট্রাকশন করা হয়ে থাকে, সেটি এখানে সামারাইজ করা হয়েছে। যে যদি আমরা বি কে সাবট্রাক্ট করতে চাই এ থেকে, মানে এ থেকে বি কে যদি আমরা বিয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বি এর টুস কমপ্লিমেন্ট করতে হবে এবং এর সাথে যোগ করতে হবে। তার মানে এখানে কিন্তু দেখেন যে হোয়াট ইজ দ্য সাবট্রাকশন রুল ফর টুস কমপ্লিমেন্ট মেথড। জাস্ট যদি আমরা চাই যে বি কে সাবট্রাক্ট করতে হবে, তাহলে বি কে সাবট্রাক্ট যদি করতে হয় তাহলে বি কে আগে টুস কমপ্লিমেন্ট করে এর সাথে অ্যাড করে দিতে হবে। তার মানে এখানে মূলত বিয়োগ অপারেশন ঘটবেই না, অ্যাডিশন অপারেটর বা অ্যাডার সার্কিট দিয়ে কিন্তু আমরা সাবট্রাকশনটি করতে পারছি। তার মানে যদি এ থেকে বি কে সাবট্রাক্ট করতে হয় তাহলে বিটার আগে বিয়োগ চিহ্ন থাকতেছে। মনে রাখতে হবে যে যে সংখ্যার আগে বিয়োগ চিহ্ন সেই সংখ্যাটিকে আপনাকে টুস কমপ্লিমেন্ট করে নিতে হবে এবং তারপরে বাকি সংখ্যার সাথে মূলত অ্যাডিশন করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে কিভাবে হবে আমরা একটু দেখি। ডেসিমেল রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখি যে 7 কে রিপ্রেজেন্ট করা +7, তাহলে আমরা একটু লক্ষ্য করি যে +7 এর ক্ষেত্রে এটা সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। আমরা দুটো পাশাপাশি দেখব। এই যে 3টা 1 এর মিনিং কিন্তু হচ্ছে 7, তাহলে এটা যেহেতু পজিটিভ 7, তাহলে আমরা বলেছি যে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে রাইটমোস্ট n-1 সংখ্যক বিট হবে তার ম্যাগনিটিউড। তাহলে 7 এর ম্যাগনিটিউড আমরা বাইনারিতে পাচ্ছি হলো 1 1 1। তাহলে 4টা সংখ্যার 3টা সংখ্যা অর্থাৎ 4টা হচ্ছে n এর মান, তাহলে n-1 মানে 4 থেকে 1 বিয়োগ করলে 3। তার মানে হচ্ছে 3টি সংখ্যা বা 3টি বিট রিপ্রেজেন্ট করবে ম্যাগনিটিউড, এবং লেফটমোস্ট বিট বা এমএসবি সেটি শূন্য থাকার অর্থ হচ্ছে সেটি ধনাত্মক সংখ্যা। তাহলে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে 0 1 1 1 সেটি দিয়ে আমরা বোঝাচ্ছি +7 কে। যখন সেটিকে আমরা টুস কমপ্লিমেন্ট করব তখনও কিন্তু সেম। যখন আমরা 6 এর কথা বলছি, আমরা সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন বোথ সেম। +5 এর ক্ষেত্রেও একই, +4 এর ক্ষেত্রে উভয় রিপ্রেজেন্টেশন কিন্তু সেম, +3 +2 +1 এবং +0 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সব একই। কিন্তু যখন -0 আমরা বলতেছি 0 ক্ষেত্রে টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশন একটাই, যে নাম্বার অফ রিপ্রেজেন্টেশনস অফ 0 সেটি টুস কমপ্লিমেন্টে 0 কে একভাবে রিপ্রেজেন্ট করা হয়, দুইভাবে না। কিন্তু যেটা হলো সাইন ম্যাগনিটিউড পদ্ধতিতে 0 কে +0 এবং -0 দুইভাবে রিপ্রেজেন্ট করা হয় এবং দুটোর কিন্তু ভিন্ন ভিন্ন মান। এইটি একটি জটিলতা কম্পিউটারের জন্য, যেটি কিনা টুস কমপ্লিমেন্টে নেই। সে কারণে বলা হচ্ছে যে 0 এবং -0, দেখেন 0 কে আমরা +0 কে আমরা সবগুলো শূন্য দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, -0 কে আমরা 1 দিয়ে তারপরে 3টা 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এটাতে কি করতেছে, 0-র ইকুইভ্যালেন্ট বাইনারি কত, 0 0 0। এখন যেহেতু 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে n-1 অর্থাৎ 3টা বিট দিয়ে আমরা ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করব, আর লেফটমোস্ট বিটকে আমরা 1 বা 0 দিয়ে তার সাইনকে রিপ্রেজেন্ট করব, যেটা আমাদের সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন পদ্ধতি। সেখানে আমরা কিন্তু 1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম কারণ এটা একটা মাইনাস চিহ্ন আছে। তার মানে -0 কে রিপ্রেজেন্ট করতে গেলে অবশ্যই যে বাইনারি যে বিটগুলো আমরা ব্যবহার করব তার লেফটমোস্ট বিটটা হতে হবে 1 এবং বাকি বিটগুলো হতে হবে তার ম্যাগনিটিউড। সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের এটার কোনো টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন নাই, কারণ টুস কমপ্লিমেন্টে একটাই রিপ্রেজেন্টেশন এবং সেটা অবশ্যই ধনাত্মক শূন্যের। এটি একটি পার্থক্য মনে রাখতে হবে। এবার লক্ষ্য করেন ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আসলে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন বা টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন কিন্তু আলাদা ছিল না, দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা একই পেয়েছি। কিন্তু যখন আমরা নেগেটিভ রিপ্রেজেন্ট করব এক্ষেত্রে মূলত পার্থক্য খেয়াল করে দেখবেন। -1 কে রিপ্রেজেন্ট করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 0 0 1 সেটি দিয়ে আমরা 1 কে রিপ্রেজেন্ট করি, কারণ 1 এর বাইনারি হচ্ছে 0 0 1। আর বাম পাশের যে বিটটা রয়েছে সেটি দিয়ে আমরা সাইনকে রিপ্রেজেন্ট করছি। সাইন যেহেতু সাইনটা হচ্ছে মাইনাস, তাই এখানে হচ্ছে 1। এখানে তার মানে এখন আমরা যে নাম্বারগুলো রিপ্রেজেন্ট করতেছি প্রত্যেকটা নাম্বারই কিন্তু হচ্ছে নেগেটিভ নাম্বার, যার ফলে প্রত্যেকটারই প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটি হবে তার সাইন বিট, এবং সেগুলো আমরা জানি যে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে সাইন বিট হবে 1, অতএব সবগুলো বিট প্রথম বিট কিন্তু 1। তাহলে রেস্ট অফ দ্য বিট কি কাজের,
যে ডান পাশের যে বিটগুলো সেগুলো কি রিপ্রেজেন্ট করছে, সেগুলো আসলে মূল যে ডেসিমেল নাম্বার সেটির ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই যে 7, আমরা জানি 7-এর বাইনারি হচ্ছে 111, সেটি কিন্তু এখানে রিপ্রেজেন্ট করছে। 6-এর বাইনারি হচ্ছে 110, সেটি এখানে দেখতে পাচ্ছি। তারপর 5-এর বাইনারি হচ্ছে 101, 4-এর বাইনারি হচ্ছে 100, 3-এর বাইনারি হচ্ছে 011, 2-এর বাইনারি হচ্ছে 010, 1-এর বাইনারি হচ্ছে 001। তার মানে এই যে লেফট মোস্ট বিট বা এমএসবি সেটি 1 হবে যদি সংখ্যাটি নেগেটিভ হয়। এটা হচ্ছে সাইন রিপ্রেজেন্টেশন ক্ষেত্রে বা সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। কিন্তু টুস কমপ্লিমেন্ট আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এই জায়গাটায় রিপ্রেজেন্টেশন স্টাইলটা হচ্ছে অরিজিনাল যে বাইনারি অর্থাৎ 001 সেটিকে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। সেটা কিরকম, 001কে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, মানে কমপ্লিমেন্ট মানে হলো রিভার্স বা উল্টো, অর্থাৎ যেখানে শূন্য আছে সেখানে 1 করতে হবে, যেখানে 1 আছে সেখানে শূন্য করতে হবে। তাহলে 001কে যদি উল্টো করে দিই তাহলে যেখানে 0 আছে সেখানে 1 করলে 001 হবে 110। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এই যে বাম পাশের বিটটাকে না রেখে শুধু এই 3টা বিট নিয়ে চিন্তা করব। তাহলে 001 মানে এটাকে উল্টো করলে হচ্ছে 110। তাহলে 110-র সাথে আবার যদি 1 যোগ করি, 110-র সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 111। এভাবে করেই মূলত আমরা মানে হচ্ছে মূল মানটা পাচ্ছি। এবং এক্ষেত্রে আমরা আসলে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এই যে -1কে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে +1কে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তার মানে টুস কমপ্লিমেন্ট মানে হলো ওয়ান্স কমপ্লিমেন্ট করে সেটার সাথে আমাদেরকে 1 যোগ করে দিতে হবে। তার মানে আমরা দেখি যে এই যে +1 এটার যে বাইনারি এটাকে মূলত টুস কমপ্লিমেন্ট করলেই আমরা পেয়ে যাব আসলে এই মানটা, অর্থাৎ 0001। তাহলে এটাকে রিভার্স করলে কত হবে 1110। তার সাথে যখন 1 যোগ করব তাহলে 1 আর 0-তে রাইট মোস্ট বিট যোগ করে হয়ে যাচ্ছে 1, আর বাকি 3টা বিট তো 1 এমনিতেই ছিল, ফলে এই মানটা চলে আসে। তার মানে এই যে +1কে রিভার্স করে 1 যোগ করে দিলে এটা পাবো। +2, তার মানে এই মানটিকে রিভার্স করেন তাহলে এখানে 00 আছে, এটা হবে কত 1101। তাহলে 1101-এর সাথে 1 যোগ করেন তাহলেই আপনি এই মানটা পেয়ে যাবেন। তো এইভাবে করে আসলে আমাদের টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্ট করা হচ্ছে। তার মানে আমরা দেখলাম যে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন এবং টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন একই হয়, কিন্তু যখন সেটা নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে হয় তখন ভিন্নতর হয়। এটা গেল একটা পার্ট। এখন আমরা দেখব যে এই যে দেখানো হচ্ছে এখানে যে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, এবং আমরা যদি দেখি যে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে দুটো ভিন্নভাবে যে কিভাবে আমরা হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এখন আমরা দেখব যে কিভাবে ইন্টিজার অ্যারিথমেটিকগুলো পারফর্ম করা হয় সেটা দেখব। ইন্টিজার অ্যারিথমেটিক মানে যদি আমরা নেগেশন দেখি তাহলে সিম্পলভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে +18 থেকে কিভাবে আমরা -18-র বাইনারি বের করতে পারি সেটা এখানে দেখানো হয়েছে যে টুস কমপ্লিমেন্ট অপারেশনের মাধ্যমে কিভাবে একটা ইন্টিজার নাম্বারকে নেগেশন করা হয়। আমরা নেগেশন অপারেশন কিভাবে পারফর্ম করি, আমরা জানি যে কোনো ধনাত্মক সংখ্যাকে আমরা যদি ঋণাত্মক সংখ্যায় পরিণত করতে চাই তাহলে টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলেই আমরা খুব সহজেই নেগেশন করতে পারি। তাহলে ইয়াটা কি 2 ধাপে করা হয়। একটা হচ্ছে যে মূলত যে প্রত্যেকটা বিট অফ দ্য ইন্টিজার সেটিকে রিভার্স করতে হবে, বলা হচ্ছে কমপ্লিমেন্ট করতে হবে। কমপ্লিমেন্ট করা মানে হলো রিভার্স করা। সো টেক দ্য বুলিয়ান কমপ্লিমেন্ট অফ ইচ বিট অফ দ্য ইন্টিজার। তার মানে সেট ইজ 1, যেখানেই 1 পাবেন সেটা 0 দিয়ে সেট করেন, যেখানেই 0 পাবেন সেখানেই 1 দিয়ে সেট করেন। সেট ইচ 1 টু 0 অ্যান্ড ইচ 0 টু 1। যেখানেই 1 পাবেন সেটিকে 0-তে সেট করবেন, যেখানে 0 পাবেন সেখানে 1 সেট করবেন। এটাই হচ্ছে বলা হচ্ছে যে ইচ বিট অফ দ্য ইন্টিজারের প্রত্যেকটা বিটটাকে বুলিয়ান কমপ্লিমেন্ট করা এবং যে রেজাল্ট পাবেন সেটার সাথে 1 যোগ করা। এই যে 2 ধাপের পদ্ধতি, 2 স্টেপ প্রসেস, এটিকেই বলা হয় টুস কমপ্লিমেন্ট অপারেশন। টুস কমপ্লিমেন্ট অপারেশনের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যাকে নেগেশন করতে পারি। তার মানে +18-র বাইনারি যদি আমরা দেখি তাহলে সেটির -18-তে আমরা যদি বের করতে চাই মান, মানে আমরা যদি নেগেশন করতে চাই তাহলে 18কে নেগেটিভ করলে কত হবে, নেগেশন করলে কত হবে -18। কিভাবে করব, এই টুস কমপ্লিমেন্ট অপারেশনের মাধ্যমে। সেটা কিরকম, আমরা বলছি যে 2 ধাপে। প্রথম ধাপ হচ্ছে যেখানে 0 পাবো, তার মানে 18-র বাইনারি কত, এটা হচ্ছে 18-র বাইনারি যদি 8 বিটে রিপ্রেজেন্ট করি।
তাহলে 8 বিটে রিপ্রেজেন্ট করলে এটা হচ্ছে 18 এর ইকুইভ্যালেন্ট বাইনারি। ক্যালকুলেটরে বের করতে পারবেন, অথবা এই যে 10010 এটি হলো মূলত 18 এর বাইনারি। কিভাবে বুঝবো? এই যে সংখ্যাটা আছে 2 টু দি পাওয়ার, ডান পাশের যে সংখ্যাগুলো আছে, ডান পাশে আসে 4টা সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার 4। তাহলে এই 1 এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে 16। আর এই 1 এর পজিশনাল ভ্যালু কত? ডান পাশে যে কয়টা সংখ্যা আছে 2 এর পাওয়ার হবে তত, তাহলে 2 টু দি পাওয়ার 1, যেহেতু ডান পাশে একটা সংখ্যা আছে তাহলে 2 টু দি পাওয়ার 1 এর মান কত? 2। তাহলে 16 আর 2 যোগ করলে কত হয়? 18। তার মানে যে কোনো বাইনারি সংখ্যার যতগুলো 1 পাবেন সেটি মূলত 2 টু দি পাওয়ার ডান পাশের সংখ্যাগুলোর মান, তাহলেই আপনি পেয়ে যাবেন। তাহলে 10010 সেটি হচ্ছে 18 এর ইকুইভ্যালেন্ট বাইনারি। যেহেতু 8 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, বাকি বিটগুলোকে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিলাম, তাহলে কিন্তু এটা প্লাস 18 পেয়ে গেলাম। কারণ প্লাস 18 শর্তই হচ্ছে যে লেফট মোস্ট বিট শূন্য থাকতে হবে। তাহলে আমরা 18 এর ইকুইভ্যালেন্ট বাইনারি প্রথমে লিখে নিব। এরপরে কি করব? বিট ওয়াইজ কমপ্লিমেন্ট, মানে প্রত্যেকটা বিট ভিত্তিক রিভার্স করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেখানে 0 পাবো সেখানে 1 লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টোটাল আছে সেখানে শুধুমাত্র কিন্তু এই দুটো বিট আছে। তাহলে এটারই ঠিক আমরা যদি দেখি যে এটারই হচ্ছে বিটটাকে আমরা 1 ছিল সেটাকে 0 করলাম, এটা 1 ছিল সেটিকে 0 করলাম। তার মানে বিট ওয়াইজ কমপ্লিমেন্ট করে ফেলাম। আর বাকি যেগুলো শূন্য আছে সেগুলো 1 করে নিলাম। তার মানে এই যে 000 ছিল সেখানে আমরা এখন 111 দিলাম, এখানে 00 ছিল এখানে 11 দিলাম, এখানে একটা 0 ছিল এটা একটা 1 দিলাম। তার মানে এই যে যেখানেই আমরা 1 পেলাম সেটিকে 0 দিয়ে সেট করলাম, যেখানে 0 পেলাম সেখানে 1 দিয়ে সেট করলাম। এটিকে আমরা বলছি বিট ওয়াইজ কমপ্লিমেন্ট। তারপরে 1 যোগ করলাম। তো বাইনারি অ্যাডিশন তো আপনারা জানেনই যে 1 আর 1 যোগ করলে মূলত 2 হয়, 2 এর বাইনারি হচ্ছে 10। তাহলে ওই যে ডান পাশের সংখ্যা 0 বসলো, হাতে থাকলো 1, সেই একটা আবার পরের সংখ্যার সাথে যোগ হয়ে গেল। তাহলে 1 আর 0 যোগ হলে 1। তাহলে এই সংখ্যাটা যোগ করার পর 8 তো নাই, তাহলে এই যে বাকি যে 111011 সেটি তো আনচেঞ্জড, অর্থাৎ সেটি হুবহু বসে যাবে নিচেই। তাহলে এই যে 11101101 এর সাথে 1 যোগ করলে আমি এই ফলাফলটি পেলাম। এখন স্পষ্টত এই ফলাফলটির প্রথম সংখ্যা কিন্তু যেটা লেফট মোস্ট বিট সেটি কিন্তু 1। এটি দেখে বোঝা যাচ্ছে যে আমরা জানি নেগেটিভ সংখ্যার প্রথম সংখ্যাটা হয়, প্রথম বিটটা হয় 1। তার মানে এটি একটি নেগেটিভ নাম্বার নিঃসন্দেহে। অতএব এটা আমরা পেলাম কোথা থেকে? যেহেতু এটা পেলাম হচ্ছে 18 বাইনারি থেকে 2's কমপ্লিমেন্ট করে, তাহলে আমরা জানি যে 18 বাইনারি থেকে 2's কমপ্লিমেন্ট করে প্রাপ্ত সংখ্যাটাই হবে -18 ইকুইভ্যালেন্ট বাইনারি। তার মানে -18 বাইনারি হচ্ছে, বা মেমোরিতে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে 11101110 এটি দিয়ে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা একটা পার্ট আর কি, যে এখন আমরা যদি -18কে 2's কমপ্লিমেন্ট করি তাহলে আমরা জানি যে নেগেশন করা মানে কি, যে যে সংখ্যাটি থাকবে তার রিভার্স আসবে। তো -18কে আবার যদি নেগেশন করি তাহলে +18 পাবো। সেই নেগেশন করতে গেলেও একই পদ্ধতি, যে -18 বাইনারিকে 2's কমপ্লিমেন্ট করলে আমরা +18 পেয়ে যাব। তাহলে +18 যে বাইনারি, এই যে +18 যে বাইনারি, এখন দেখেন সেই নাম্বারে ফিরে এসেছি। তার মানে দুইবার নেগেশন করলে তো আবার অরিজিনাল সংখ্যাটা ফিরে পাওয়া যাবে। যদি ঠিকভাবে ফিরে পাওয়া যায় তাহলে অবশ্য আপনার অপারেশন ঠিকঠাকভাবে হয়েছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু 2's কমপ্লিমেন্ট পদ্ধতিটা খুব ভালো করেই শিখে নিলাম। এখন এখানে আমরা যদি দেখি এখানে 128 সেটিকে এখানে দেখানো হয়েছে -128 সেটা আমরা মানে যেটা হলো যে প্রবলেম সেটা হলো যে আমরা 128কে আমরা কিন্তু 8 বিট দিয়ে না, 0 থেকে 127 পর্যন্ত আমরা 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। বাট যদি আমরা 128 থেকে 255 পর্যন্ত যেতে চাই তখন কিন্তু আমাদের 16 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, নতুবা আমাদের কিন্তু একটা ভুল বা এরর তৈরি হবে। এটি মাথায় রাখতে হবে যে আমরা 4 বিট নাকি 8 বিট, মানে ওভারফ্লো ঘটবে, এইটা মনে রাখতে হবে। যে অ্যাডিশন বা সাবট্রাকশন বা 2's কমপ্লিমেন্ট যাই করি না কেন আমাদেরকে ওভারফ্লো রুলটা মাথায় রাখতে হবে। এখানে ওভারফ্লো রুলে কি বলা হচ্ছে, যদি দুটো নাম্বার অ্যাড করা হয় এবং তারা যদি উভয়েই পজিটিভ সংখ্যা হয় অথবা উভয়েই নেগেটিভ সংখ্যা হয়, তাহলে ওভারফ্লো তখনই ঘটবে ইফ অ্যান্ড অনলি ইফ দ্য রেজাল্ট হ্যাজ দ্য অপোজিট সাইন। যদি দুটো নাম্বার অ্যাড করা হয় কিংবা দুটো নাম্বার এবং তারা যদি উভয়ে পজিটিভ বা নেগেটিভ হয়, তাহলে ওভারফ্লো তখনই ঘটবে যদি রেজাল্টটা অপোজিট সাইনের হয়। যেমন আমরা যদি দেখি এখানে 4টা অ্যাডিশন অপারেশন দেখানো হয়েছে, যে -7 5, এই দুটোকে যখন আমরা অ্যাডিশন অপারেশন পারফর্ম করব তখন আমাদের ফলাফল আসবে -2। যখন আমরা হচ্ছে -7 -4 আর 4
অ্যাডিশন করতেছি সেইভাবেই ওভারফ্লো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওভারফ্লো কিন্তু ঘটছে। তার মানে ওভারফ্লো ঘটবে কিনা সেটি কিন্তু আমরা বুঝতে পারবো কখন, যখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ওভারফ্লো ঘটেছে 4 বিটের সংখ্যার সাথে 4 বিট যোগ করে আমাদের হয়ে গেছে 5 বিট, তাহলে এই একটা বিট হচ্ছে ওভারফ্লো। তাহলে এটা হলো -4, এটা +4, -4 এবং +4 যখন আমি অ্যাডিশন করতেছি রিভার্স সাইন, তার মানে অপোজিট সাইনের, তখন কিন্তু আমাদের ওভারফ্লো ঘটছে। সো এই জায়গাটায় কিন্তু ওভারফ্লো ঘটেনি। যেমন আমাদের এখানে হচ্ছে 3 এবং 4 যোগ করে আমরা পেলাম 7, এবং 7কে আমরা কিন্তু 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। 5 এবং 4 এখানে আমাদের হচ্ছে 5 এবং 4 আমরা যদি যোগ করি তাহলে এখানে আসতেছে 9, এবং সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাটি হচ্ছে ওভারফ্লো ঘটেছে। কারণ হলো এখানে যে এটা হলো 9-এর বাইনারি, কিন্তু আলটিমেটলি আমাদের কোনো সাইন বিট কিন্তু এখানে নেই। তার মানে আমাদের এই 9টা এখানে কিন্তু ওভারফ্লো ঘটেছে, কারণ হচ্ছে যে 3টা বিট হলো ম্যাগনিটিউড বিট, তার মানে 001, আরেকটা বিট কিন্তু আমাদের এখানে বাম পাশে লেফটমোস্ট বিট রয়ে গেছে। তার মানে এটা বেসিক্যালি 01001, সেই জিরোটা রাখার মতো কিন্তু এখানে স্কোপ আমাদের নেই। এখানে যেমন ওভারফ্লো ঘটেছে -7 আর -6 হবে -13, তো এই -13টা কিন্তু এখানে ওভারফ্লো ঘটেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো ওভারফ্লো ঘটলে যেটা ঘটবে যে ওভারফ্লো ক্যান অকার হোয়েদার অর নট দেয়ার ইজ দ্য ক্যারি। সাবট্রাকশনের ক্ষেত্রে টু সাবট্রাক্ট ওয়ান নাম্বার ফ্রম অ্যানাদার টেক দ্য টু কমপ্লিমেন্ট অফ দ্য সাবট্রাহেন্ড অ্যান্ড অ্যাড ইট টু দ্য মিনিমেট। এই যে যাই হোক ওভারফ্লোর বিষয়টা মাথায় রেখে আমাদেরকে অপারেশনটা পারফর্ম করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে ধরেন 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন, কিন্তু ফলাফলটা যদি 4 বিটে হয়, 4 বিটে সাইন সহ রাখা যায়, তাহলে 4 বিট দিয়ে করবেন অথবা 8 বিট দিয়ে করবেন। এটা হচ্ছে মূল কথা। এটা তো গেল হচ্ছে আমাদের নেগেশন করা, অ্যাডিশন করা, সাবট্রাকশন করা। এখন আমরা দেখব সাবট্রাকশনের ক্ষেত্রে যে রুলটা, সেটা হচ্ছে দেখেন যে 2 এবং -7। এখন আপনাকে যদি বলা হয়, একটাকে আমরা বলি মিনিমেন্ট আর একটা বলি সাবট্রাহেন্ড। টু সাবট্রাক্ট ওয়ান নাম্বার, অর্থাৎ একটা নাম্বারকে আপনি বিয়োগ করবেন। যেমন আমরা হচ্ছে -7কে এখানে বিয়োগ করতে চাই, তাহলে -7কে যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে এটাকে আমরা বলতেছি সাবট্রাহেন্ড। আর যে নাম্বার থেকে বিয়োগ করব, যেমন 2 থেকে বিয়োগ করবো, এটাকে আমরা বলছি মিনিমেন্ট। তাহলে আমাদেরকে টুস কমপ্লিমেন্ট করতে হবে কোনটাকে, সাবট্রাহেন্ডকে, এবং মিনিমেন্টের সাথে যোগ করতে হবে। যেমন 2 থেকে আমরা যদি -7কে বিয়োগ করতে চাই তাহলে আমাদেরকে আসলে এই -7কে টুস কমপ্লিমেন্ট করতে হবে, যাতে কিনা সেটি আমরা হচ্ছে মূল কথা হলো যে যখন আমরা বিয়োগ করব, সাবট্রাকশন রুল হচ্ছে যে সাবট্রাহেন্ড এবং মিনিমেন্ট এই দুটোর মধ্যে সাবট্রাহেন্ডকে নেগেটিভ করতে হবে, করে সেটাকে মিনিমেন্টের সাথে যোগ করে দিতে হবে। এই সাবট্রাকশন রুল নিশ্চয়ই আপনারা অলরেডি বুঝে গেছেন। মানে ব্যাপারটা এরকম সহজভাবে বললে যে এই মূল কথা হলো, যেটা আপনি যদি দেখেন এখানে সেভাবে রিপ্রেজেন্ট যদি করি, যেমন মিনিমেন্ট হলো 2 আর সাবট্রাহেন্ড হচ্ছে -7। এখন আমরা বলতেছি যে 2 থেকে -7কে বিয়োগ করো, তাহলে -7কে বিয়োগ করা মানে -7কে নেগেটিভ করতে হবে। তো -7কে নেগেটিভ করলে তো 7 চলে আসে, আর 7-এর ইকুইভ্যালেন্ট বাইনারি হলে 0 1 1 1। সো এখানে আমাদের খুব সহজেই আমরা বুঝে গেছি। তাহলে 2 আর 7 তখন ফলাফল কত হবে আলটিমেটলি, যে 2 থেকে আমরা -7কে যদি বিয়োগ করি তাহলে আলটিমেটলি -5, মানে অ্যাড করতে হবে যেহেতু, সেক্ষেত্রে অ্যাডিশন করলে আমরা পাচ্ছি এখানে -5, অর্থাৎ 2 থেকে 7কে বিয়োগ করতে হবে। এখানে মূলত ব্যাপারটা তাই যে 2 থেকে 7কে বিয়োগ করতে হবে। তাহলে 7টাকে যদি বিয়োগ করতে চাই তাহলে 7-এর আমরা যদি সাইন রিপ্রেজেন্ট করি তাহলে আমরা -7 মানে কি, প্রথম বিটটা হবে 1, আর মানে যেটা এই 7-এর টুস কমপ্লিমেন্ট ফলাফলটি আমাদের মূলত লিখতে হবে, 7-এর টুস কমপ্লিমেন্ট। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে যে যে সংখ্যার আগে বিয়োগ চিহ্ন, সোজা কথা, যে সংখ্যার আগে বিয়োগ চিহ্ন পাবেন সেই সংখ্যাটিকে টুস কমপ্লিমেন্ট করে বাকি সংখ্যার সাথে যোগ করে দিলে আপনি সাবট্রাকশন হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট পদ্ধতি। যেমন এখানে আমরা দেখতেছি যে 5 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে এই 2 বিয়োগ করা মানে কি, এই 2টার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই 2কে আমাদের টুস কমপ্লিমেন্ট করে নিয়ে 5-এর সাথে যোগ করে দিতে হবে। তো 2-এর বাইনারি হচ্ছে, যদি আমরা দেখি যে 2-এর বাইনারি কত, 2-এর বাইনারি হচ্ছে 0010, সেটিকে টুস কমপ্লিমেন্ট করলে আমরা পাচ্ছি 1110, এবং এরপরে 5-এর যে বাইনারি সেটার সাথে যোগ করে দিলে আমরা
পেয়ে যাচ্ছি, এবং এখানে ওভারফ্লো ঘটছে, এটা আলাদা পার্ট, কিন্তু আলটিমেটলি এই যে অপারেশন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আমাদের 3-এর যে বাইনারি, আমরা জানি 011 হচ্ছে 3-এর বাইনারি, এবং তার আগে সাইন বিট আমরা দেখতে পাচ্ছি 0, সো এটা +3 খুব সহজেই এখানে দেখা যাচ্ছে। তার মানে সাবট্রাকশন করতে গেলে একটাই কথা, যে আপনার যে সংখ্যাটা দেওয়া হলো 2 থেকে 7 বিয়োগ করো, তাহলে এই 7টাকে আমরা বলি সাবট্রাহেন্ড, 2কে বলা হয় মিনিমেন্ট। এই সাবট্রাহেন্ড 7কে আগে টুস কমপ্লিমেন্ট করে নিতে হবে, এরপরে মিনিমেন্ট এর সাথে যোগ করে দিতে হবে। এটা গেল একটা পার্ট। এরপরে আমরা দেখব যে আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে এখন আমাদেরকে আসতে হবে যে মাল্টিপ্লিকেশন যখন আমরা করব তখন ইউজুয়ালি এইটা আমাদের মাল্টিপ্লিকেশন প্রসেস, যে আমরা যখন মাল্টিপ্লিকেশন করতেছি তখন একটাকে বলি মাল্টিপ্লিক্যান্ট আর একটাকে বলি মাল্টিপ্লায়ার, এবং সেক্ষেত্রে মাঝখানে যে ইন্টারমিডিয়ারি হয় সেগুলোকে আমরা বলি পার্শিয়াল প্রোডাক্ট, এবং সবশেষে আমরা ফাইনাল প্রোডাক্ট পেয়ে থাকি। তাহলে 11-র সাথে 13 গুণ করতে হবে, তাহলে আমরা ইউজুয়ালি কীভাবে করি, 1 দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করলাম, তাহলে আমরা 1101 পেলাম। এরপরে এক ঘর আমরা সরে আসব, এক ঘর বামে মুভ করব, সেক্ষেত্রে এবার 0 দিয়ে যখন 4টা বিটকে গুণ করলাম সেইভাবে আমরা পেলাম 4টা শূন্য। তাহলে এটা তো গেল হচ্ছে একটা পার্ট। এরপরে এক ঘর সরে আসবো, এবার 1 দিয়ে যখন আমরা গুণ করলাম বা মাল্টিপ্লিকেশন করলাম 1010কে আমরা এই ফলাফলটি পেলাম। এরপর আবার এক ঘর ডানে মুভ করব, এবার সর্বশেষ এই 1 দিয়ে গুণ করলাম, সেক্ষেত্রে 1010, এবং এরপরে আমাদের আবার সেই যোগ করতে হচ্ছে, তার মানে এই 1 সরাসরি এইখানে চলে আসলো, এবং এরপরে 1 আর 0 যোগ করে এখানে পেলাম 1, আলটিমেটলি এখানে আমরা 1 পেলাম। এরপরে 001 যোগ করে পেলাম 1, 3টা 1 যোগ করলে হয় একটা 1, হাতে থাকলো 1, সেই 1 আবার পরের একের সাথে যোগ করে হলো 2, 2 মানে 10, 10 এর 0 হাতে 1, 1 আর 1 2, 2 মানে 10, 10 এর 0 হাতে 1, 1 আর 1 2, 2 মানে 10, 10 এর 0 হাতে 1, বাম পাশে 1 বসে গেল। তার মানে নর্মালি আমরা যে বাইনারি অ্যাডিশন করছি সেটা এখানে, এই যে মাল্টিপ্লিকেশনটা আমরা এখানে দেখলাম, এইটাকে আমরা বলতেছি আনসাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে। আনসাইন্ড ইন্টিজার বলতে কি বোঝায়, চিহ্নবিহীন ইন্টিজার, মানে 5, 6, 7, 8, 9, 10 এরকম। কিন্তু যখন সাইন ইন্টিজার হবে, অর্থাৎ সেখানে বাম পাশের যে বিটটা শুধু সেটা সাইন বিট হিসেবে কাউন্ট হবে, তখন কিন্তু হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। তার মানে এটা আমরা দেখাচ্ছি যে মাল্টিপ্লিকেশন অফ আনসাইন্ড বাইনারি নাম্বারস, যেটি আমরা কিন্তু পেপার পেন্সিল ব্যবহার করে ক্যারি আউট করতে পারি। সেক্ষেত্রে আমাদের বীজগাণিতিক আমরা যে 1, 2, 3, 4 ক্লাসে শিখে এসেছি সে মাল্টিপ্লিকেশন, সেই প্রসেসেই কিন্তু এখানে কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন করতে পারছি, যেখানে মাল্টিপ্লিক্যান্টকে মাল্টিপ্লায়ারের প্রত্যেকটা বিট দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, এবং যদি সেখানে 4টা বিট থাকে মাল্টিপ্লায়ারের, তাহলে আমরা 4 ধাপের পার্শিয়াল প্রোডাক্ট পাবো, সেগুলোকে পরবর্তীতে সাম করে আমরা ফাইনাল প্রোডাক্ট প্রডিউস করতে পারবো। সো মাল্টিপ্লিকেশন ইনভলভস দি জেনারেশন অফ পার্শিয়াল প্রোডাক্টস, ওয়ান ফর ইস ডিজিট ইন দ্য মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ারের প্রত্যেকটা এক একটা ডিজিটের জন্য আমরা একটা করে পার্শিয়াল প্রোডাক্ট পাবো। তার মানে যদি মাল্টিপ্লায়ারের এখানে যেমন 13কে রিপ্রেজেন্ট করছে আমরা 4টা বিট দিয়ে, সে কারণে আমাদের পার্শিয়াল প্রোডাক্ট হয়েছে 4টা। যদি মাল্টিপ্লায়ারে 10টা বিট থাকতো তাহলে আমরা এরকম 10 ধাপের 10টা পার্শিয়াল প্রোডাক্ট পেতাম। এই পার্শিয়াল প্রোডাক্টগুলোকে পরবর্তীতে সাম আপ করা হয়, বা সাম করে আমরা মূলত প্রডিউস করছি ফাইনাল প্রোডাক্ট। এখানে সেটির ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই জায়গাটাই আনসাইন বাইনারি মাল্টিপ্লিকেশনের একটা অ্যালগোরিদমের ফ্লোচার্ট দেখানো হয়েছে। আমরা এইগুলোতে হোম স্টাডির উপরে ছেড়ে দিলাম। এখন আমরা দেখব সেটা হচ্ছে বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমের যে ফ্লো ডায়াগ্রাম, সেটি যে বুথস অ্যালগোরিদম ফর টুস কমপ্লিমেন্ট মাল্টিপ্লিকেশন। বুথ অ্যালগোরিদমকে আমরা ব্যবহার করে থাকি মাল্টিপ্লায়ার এবং মাল্টিপ্লিক্যান্ট, অর্থাৎ আমরা এখানে দেখব যে কিভাবে বুথ অ্যালগোরিদম ব্যবহার করে মাল্টিপ্লিকেশন করা হয়। এখানে 7 এবং 3 এটা দেখানো হয়েছে যে 7কে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে এখানে 7 হলো মাল্টিপ্লিক্যান্ট আর 3 হচ্ছে মাল্টিপ্লায়ার। তাহলে আমাদের বুথ অ্যালগোরিদমে আমরা একটু মিনিমাইজ করি, আজকে আমরা বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা দেখব, এবং আপনাদের আশা করছি আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে আমরা মূলত বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা এক্সপ্লেইন করতে বলা হয়েছে এবং একটা অঙ্ক দেয়া হয়েছে। এই অঙ্কটা যদিও এখানে বলা হয়েছে বিট পেয়ার রিকোডিং বুথ অ্যালগোরিদম দিয়ে দেখাতে হবে, দরকার নেই এটা, শুধুমাত্র আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে শুধু বুথ অ্যালগোরিদম দিয়ে এই মাল্টিপ্লিকেশনটা করে দেখাবেন। তো এখানে একটা 6 বিটের টুস কমপ্লিমেন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন ব্যবহার করে মাল্টিপ্লিক্যান্ট হলো 110101 এবং মাল্টিপ্লায়ার হচ্ছে 011011। তো আপনাদেরকে বুথ অ্যালগোরিদমের এই
প্রশ্নটি আমরা আজকে আলোচনা করব এবং এটি খুব গুরুত্বপূর্ণ, যার ফলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। যদি সমস্যা হয় একটা ছোট্ট ব্রেক নিয়ে এসে আবার ভিডিও রেকর্ডিংটা দেখতে পারেন, তো মনোযোগটা দিতে হবে, আমরা চেষ্টা করব। সো এই জায়গাটা মনে রাখতে হবে যে হোয়াট ইজ মাল্টিপ্লায়ার আর হোয়াট ইজ মাল্টিপ্লিক্যান্ট। তার মানে আমরা যদি 7কে 3 দিয়ে গুণ করি তাহলে 7 হচ্ছে এখানে মাল্টিপ্লিক্যান্ট আর 3 হচ্ছে মাল্টিপ্লায়ার, অর্থাৎ যে সংখ্যা দিয়ে গুণ করবেন সেটিকে বলা হচ্ছে মাল্টিপ্লায়ার। তাহলে আমরা এখানে খেয়াল করব যে এম এবং কিউ দুটো রেজিস্টার, এম এবং কিউ রেজিস্টার, যেখানে এম রেজিস্টারে রাখা হবে মাল্টিপ্লিক্যান্ট এবং কিউ রেজিস্টারে রাখা হবে মাল্টিপ্লায়ার। তাহলে এখানে কাউন্ট ভেরিয়েবলের মান রাখা হলো এন, এ ভেরিয়েবলে রাখা হলো 0, Q-1 রেজিস্টারে রাখা হলো 0, মানে এটা হলো ইনিশিয়ালাইজেশন করা। তার মানে প্রাথমিকভাবে আমরা মানে এতে রাখলাম 0, Q-1 এ রাখলাম 0, এম ভেরিয়েবলে বা এম রেজিস্টার বলি আমরা এটাকে, যে এম রেজিস্টারে আমরা রাখলাম মাল্টিপ্লিক্যান্টকে, কিউ রেজিস্টারে রাখলাম মাল্টিপ্লায়ারকে, কাউন্ট ভেরিয়েবলের মান রাখলাম এন। এখন চলে আসেন কি করা হচ্ছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধাপে বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগরিদমে যেটি করা হচ্ছে, লক্ষ্য করবেন ইনিশিয়াল ভ্যালুটা এখানে দেখানো হয়েছে স্ক্রিনে, এই যে ব্লকটা রয়েছে ইনিশিয়াল ভ্যালু। তাহলে আমরা বলতেছি এ তে রাখা হবে কত, এ তে রাখা হবে 0, তাহলে এ তে রাখা হলো 0, তার মানে এটা হলো এখানে আমরা যদি বলি অ্যাকুমুলেটর, আমাদের যেহেতু কম্পিউটার সিস্টেম সেখানে এ হলো ধরা যাক অ্যাকুমুলেটর, সবই তো রেজিস্টার কারণ এগুলো তো রাখা হচ্ছে। তার মানে 1 বিট রেজিস্টার যেটাকে আমরা বলছি Q0, there is a 1 বিট রেজিস্টার। আমরা একটু দেখি আমাদের বুথ অ্যালগরিদমের কথাই বলা হচ্ছে যে টুস কমপ্লিমেন্ট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি এ হচ্ছে রেজিস্টার, মানে এগুলো হচ্ছে সবই তো মূলত রেজিস্টার যেগুলোতে আমরা বিভিন্ন মানগুলো স্টোর করব এবং পরবর্তীতে আমরা বিভিন্ন মাল্টিপ্লিকেশন করব এবং সেগুলোকে হচ্ছে পরবর্তীতে কাজে ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুথ মাল্টিপ্লিকেশনটা আমরা যদি লক্ষ্য করি তাহলে এ রেজিস্টারে রাখলাম 0, Q-1 এটা হলো 0 রাখা হচ্ছে, Q-1টা হলো 1 বিটের রেজিস্টার, যে কারণে এখানে আমরা একটাই বিট স্টোর করব। আচ্ছা, এ নামক রেজিস্টার 4 বিটের রেজিস্টার, আমরা সেখানে 0 রাখলাম, তাহলে 0 ইকুইভ্যালেন্ট বাইনারি 0 0 0। আর আমরা বলতেছি কিউতে রাখবো মাল্টিপ্লায়ার, যেহেতু আমরা বলতেছি 7কে 3 দিয়ে গুণ করব, তার মানে যেটা দিয়ে গুণ করব সেটা হলো কিউ বা মাল্টিপ্লায়ার, অতএব মাল্টিপ্লায়ার রাখা হবে কিউ রেজিস্টারে, অতএব কিউ রেজিস্টারে আমরা এখন 3 রাখলাম এবং এম রেজিস্টারে রাখা হবে মাল্টিপ্লিকেন্ট অর্থাৎ 7। তার মানে এই যে অপারেশন এটি কিন্তু 7 আর 3 এর গুণ করাটা দেখানো হয়েছে। তাহলে এটা আপনারা শিখবেন, শিখে আমাদের যে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেওয়া হয়েছে সেটি আপনারা সলভ করে সাবমিট করবেন, এবং যারা এই বুথ অ্যালগরিদম অনুসরণ করে বুঝে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন তারা ডেফিনেটলি ভালো মার্কস পাবেন, এবং আমি বলতে পারি যে তারাই অন্তত A+ মার্কসের দিকে এগিয়ে যাবেন A+ পাওয়ার ক্ষেত্রে। তো এই জন্য চেষ্টা থাকবে বুথ অ্যালগরিদম অনুযায়ী যেভাবে হোক মাল্টিপ্লিকেশন প্রবলেমটি সমাধান করবেন। তো আমরা 7কে 3 দিয়ে কীভাবে গুণ করা হয় বুথ অ্যালগরিদমে আমরা এই ফ্লোচার্টটি ব্যাখ্যা করব। ফ্লোচার্টের প্রথম ধাপে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, এ ভেরিয়েবল বা এ রেজিস্টারে 0 রাখা হলো, Q-1 নামে একটা 1 বিটের রেজিস্টার সেখানে 0 রাখা হলো, এম রেজিস্টারে মাল্টিপ্লিক্যান্ট রাখা হলো, কিউ রেজিস্টারে মাল্টিপ্লায়ার রাখা হলো এবং কাউন্ট ভেরিয়েবলে এন এর মান রাখা হলো। এখন আমরা Q0 আর Q-1 কম্পেয়ার করছি, যে Q0 এবং Q-1, তাহলে আমরা যদি দেখি এটা হলো Q0 মানে কি, যে Q0 মানে হচ্ছে কিউয়ের যে হচ্ছে মানগুলো আছে সেই মানগুলো কি অবস্থায় আছে, যে সেটা কি 1-0 কম্বিনেশন, 0-1 কম্বিনেশন, নাকি দুটো বিট সেম Q0 এবং Q1। আমরা জানি যে মূলত বিটগুলো কাউন্টিং করা হয় কোন দিক থেকে, যে আমরা যে কোনো বিটকে যখন কাউন্ট করি যে কোন বিটের পজিশনটা কি সেটা আমরা দেখি, যে যেমন আমরা যদি দেখি যে ইনিশিয়াল বিট বা আমরা দেখি যে এই যে বিটগুলো কাউন্টিং করা হয়, আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকভাবে আমরা যদি দেখি যে যদি 1-0 কম্বিনেশন হয় কিংবা 0-1 কম্বিনেশন হয়, তার মানে যদি 1-0 কম্বিনেশন হয় তাহলে সাবট্রাকশন ঘটবে, যদি
0 1 কম্বিনেশন হয়, তার মানে কিউ জিরোর সাথে কিউ মাইনাস ওয়ান এই দুটো বিট কম্পেয়ার করা হবে। তার মানে কিউ রেজিস্টার এবং কিউ মাইনাস ওয়ান রেজিস্টার, কিউ মাইনাস ওয়ান রেজিস্টারে প্রাথমিকভাবে শূন্য রাখা আছে। এখন আমাদের এই কিউ রেজিস্টারের মানগুলো দেখতে হবে যে কিউ জিরো রেজিস্টার কোনটা। কিউ জিরো রেজিস্টার মানে কিউ জিরো মানে হলো কিউ এর যে রাইট মোস্ট বিট এটা, তার মানে এই দুটো বিট কম্পেয়ার করা হবে যে এই ওয়ান আর এই জিরো আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের হচ্ছে যে এই শর্ত পূরণ হয়েছে, তার মানে 1 0 কম্বিনেশন। যদি 0 1 কম্বিনেশন হয় তাহলে আমরা অ্যাকুমুলেটর বা এই যে এ রেজিস্টার এবং এম রেজিস্টার যোগ করে আমরা এতে রাখবো। যদি 1 0 কম্বিনেশন হয় তাহলে বিয়োগ করে আমরা এতে রাখবো। আর যদি দুটো বিটই সেম হয় দ্যাট মিনস 1 1 বা 0 0, অর্থাৎ কিউ মাইনাস ওয়ান রেজিস্টার যে 1 বিটের রেজিস্টার সেটির সাথে কিউ জিরোর যদি সেম হয় তাহলে আমরা কি করব, অ্যারিথমেটিক শিফট করব, অর্থাৎ রাইট শিফটিং করব এবং কাউন্ট ভেরিয়েবলের মান এক কমিয়ে কাউন্ট ভেরিয়েবলে রাখবো। কারণ কাউন্ট ভেরিয়েবলের মান হচ্ছে এন, মানে আমাদের যদি 4 বিটের হয়, মানে আমাদের যদি 4 বিটের মাল্টিপ্লিকেশন হয় তাহলে এন এর মান 4, অতএব এন এর মান 0 হয়ে গেলেই তো আমাদের হচ্ছে আর কোনো বিট অবশিষ্ট নাই, সেই জন্য কাউন্ট ভেরিয়েবলের মানটা রাখা হয়েছে। তার মানে আমরা আসলে চেক করব যে আমাদের অপারেশন শেষ হলো কিনা, সেটার জন্য কাউন্ট ভেরিয়েবলের মান ডিক্রিমেন্ট করব। তার মানে প্রথমে 4 আছে 4 নাম্বার বিট, তারপর 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার বিট, তারপর যখন 0 হয়ে গেল আমাদের অপারেশন শেষ, সেক্ষেত্রে মাল্টিপ্লিকেশন শেষ। তার মানে এন্ডিংটা ধরার জন্য আমাদের মূলত কাউন্ট ভেরিয়েবলে কাউন্টিং করতে হচ্ছে। কিন্তু আসল অপারেশন যে আমরা আসলে এ রেজিস্টার এবং এম রেজিস্টার বিয়োগ করব নাকি যোগ করব নাকি শিফট করব, এখন বিয়োগ করেন আর যোগ করেন তারপরে কিন্তু আপনাকে অবশ্যই রাইট শিফট করাই লাগবে। তার মানে যে কোনো সাবট্রাকশন অপারেশন বা অ্যাডিশন অপারেশনের পরপরই আপনাকে শিফটিং অপারেশন বা রাইট শিফট অপারেশন পারফর্ম করতেই হবে। আরেকটা হলো কাউন্ট ভেরিয়েবলের মান 1 কমাইতে হবে, এটা কমন অপারেশন, কিন্তু সেটা 1 0 হলে সাবট্রাকশন করবেন, 0 1 হলে অ্যাডিশন অপারেশন করবেন, তারপরে শিফট করবেন। আর যদি সেম হয় 1 1 কম্বিনেশন কিংবা 0 0 কম্বিনেশন, সেক্ষেত্রে আর কোনো অ্যাডিশন বা সাবট্রাকশন অপারেশন না করে সরাসরি রাইট শিফট করতে হবে এবং কাউন্ট ভেরিয়েবলের মান 1 কমাতে হবে। এটি হচ্ছে বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগরিদমের মূল থিওরি। তাহলে এ রেজিস্টার এবং এম রেজিস্টার, তার মানে মাল্টিপ্লিকান্ট এবং অ্যাকুমুলেটর যেটাই বলি বা এ রেজিস্টার, সেটিতে প্রাথমিকভাবে যেহেতু 0 আছে তার সাথে আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। তার মানে বুথ অ্যালগরিদমে আমরা জানি যে কম্পিউটারে মাল্টিপ্লিকেশনও করা হয় অ্যাডিশন অপারেশনের মাধ্যমে, কারণ সেখানে অ্যাডার সার্কিট থাকে, এবং বিয়োগও করা হয় অ্যাডার সার্কিটের মাধ্যমে। সো মাল্টিপ্লিকেশনও করা হবে এখানে। মাল্টিপ্লিকেশন আসলে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে না, এটা মূলত অ্যাডিশনের মাধ্যমে হয়ে থাকে। তো সাবট্রাকশনও কিন্তু অ্যাডিশনের মাধ্যমে হয়ে থাকে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে। তো বুথ মাল্টিপ্লিকেশনে কিন্তু আমরা বুথ যে অ্যালগরিদম আছে সেখানে কিন্তু টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে মাল্টিপ্লাই করি। আমরা এখানে অ্যাডিশনও করি, তো আমরা অ্যাডিশনের মাধ্যমে, সাবট্রাকশনও কিন্তু টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা অ্যাডিশনের মাধ্যমে করি, কারণ নেগেটিভ সংখ্যাটাকে আগে টুস কমপ্লিমেন্ট করে নিই, এরপরে আমরা আসলে যোগ করে দিই। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের কম্বিনেশন চেক করতে হবে কিউ জিরো আর কিউ মাইনাস ওয়ানের, যে সেটি কি অবস্থায় আছে। সেটি কি 1 0 মানে কিউ জিরোর মান 1 আর কিউ মাইনাস ওয়ানের মান 0, এরকম যদি হয়, আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছি যে কিউ জিরোর মান হচ্ছে 1 আর কিউ মাইনাস ওয়ানের মান হচ্ছে 0, তার মানে 1 0 কম্বিনেশন। তার মানে এই যে লেফট পার্টের যে 1 0 কম্বিনেশন সেটি ম্যাচ করছে। তাহলে আমাদের অপারেশন কি, ফার্স্ট সাইকেলে অপারেশন হতে হবে বিয়োগ করা এবং রাইট শিফট হয়ে গেল। তাহলে আমরা বিয়োগ করে ফেলি, কার সাথে কার বিয়োগ করব, এ থেকে এম। তাহলে এতে আছে 0 0 0, এম এ আছে 0 1 1 1, তাহলে বিয়োগ করে ফলাফলটি রাখবো কোথায়, এতে। সেই ফলাফলটি হচ্ছে 1 0 0 1। তার মানে 4টা শূন্য থেকে 0 1 1 1 যদি বিয়োগ করা হয়, এই বাইনারি বিয়োগ করাটাতে আপনাকে শিখে নিতে হবে যে জাস্ট ক্যালকুলেটর চাপলেও কিন্তু বের করে নিতে পারবেন যে 0 0 0 0 থেকে 0 1 1 1 বিয়োগ করলে কি হয়, দেখবেন যে 1 0 0 1 হয়। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাহলে এ থেকে এম বিয়োগ করলাম, বাকি মানগুলো কি অবস্থায় আছে দেখেন, কিউ এর মান অপরিবর্তিত, কিউ মাইনাস ওয়ানের মান অপরিবর্তিত, এম এর মান অপরিবর্তিত, কারণ আমাদের আসলে মূল যে চেঞ্জিং সেটা কিন্তু বারবার এ ভেরিয়েবলের মানে এ রেজিস্টারের মানই চেঞ্জ হবে। তাহলে হইল, এখন আমরা দ্বিতীয়ত যখন আমি শিফট করব, দেখেন এই অপারেশন পাওয়ার পরে এখন কিন্তু শিফটিং অপারেশন। তাহলে রাইট শিফট মানে কি, প্রত্যেকটা বিট হচ্ছে 1 বিট করে সরে আসবে, ডান পাশে 1 বিট করে মুভ করবে। তাহলে কোনটা শিফট হবে, তাহলে আমরা দেখেন যে 1 বিট করে যদি শিফট হয় তাহলে কি ঘটবে, আমাদের এই যে রেজিস্টারগুলো আছে এখান থেকে শিফটিং শুরু করে দেন। তার মানে আমরা যদি দেখি যে এই যে বিটগুলো আছে, এই 1 চলে আসবে এইখানে, এই 0 চলে আসবে এখানে, এই 0 ঠিক তার 1 ঘর ডানে,
এই 1 তার এক ঘর ডানে, এই 0 তার এক ঘর ডানে, এই 0 তার এক ঘর ডানে, এই 1 তার এক ঘর ডানে, এই 1 তার এক ঘর ডানে, এই 0 তার এক ঘর ডানে চলে আসলো, বা আমরা বলতে পারি যে এই 0টা সরে গেল আসলে। তো আলটিমেটলি এই যে এম এর ভেরিয়েবল, যেহেতু এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, সো এই মাল্টিপ্লিকান্ড আর কি, বেসিক্যালি এই মাল্টিপ্লিকান্ড কিন্তু অপরিবর্তিত। তার মানে আমাদের শিফটিংটা হবে কিউ1 রেজিস্টারের শিফটিং। তাহলে আলটিমেটলি এই তিনটাই মূলত এ, কিউ এবং কিউ-1 এইটাই মূলত এখানে শিফটিংটা অপারেশনটা হবে, কিন্তু এম অপরিবর্তিত থাকবে। এই কারণে এম এর মান প্রতি ক্ষেত্রে কিন্তু সেম। তার মানে এমটা হলো একটা স্বতন্ত্র রেজিস্টার, এখানে আমাদের কোনো ডেটা ট্রান্সফার হবে না বা কোনো শিফটিং হচ্ছে না। আচ্ছা হলো, এরপর আমরা আবার ম্যাচিং করব। কি ম্যাচিং করব? এই ধাপে আমরা পেলাম এখন এই কম্বিনেশন যে 1101 না 1100 1001 1 এবং 0111। এখন আমরা আবার চেক করব মূলত এই যে এই বিট দুটো, দেখেন লক্ষ্য করে কিউ-1 এবং কিউ0 বিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিউ-1 এবং কিউ0 বিট কিন্তু 11। তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 কম্বিনেশনে এখানে ফলাফলটা কি, যে 11 কম্বিনেশন হলে না সাবট্রাকশন না অ্যাডিশন কোনো অপারেশন পারফর্ম না করে শিফটিং অপারেশন পারফর্ম করতে হবে, রাইট শিফট। তাহলে জাস্ট যখনই আমি দেখেছি যে 11 কম্বিনেশন, অর্থাৎ এখন কিন্তু আমরা সেকেন্ড সাইকেলে শুধু শিফটিং অপারেশন পারফর্ম করবো। শিফটিং মানে কি? তাহলে এই যে 1 ছিল সেই 1টা সরে আসলো এখানে, এই 1টা চলে আসলো আর ডান পাশের সংখ্যায়, এই 0টা ডান পাশে চলে আসলো, এই 0 চলে আসলো এখানে, এই 1 চলে আসলো এখানে, এই 0 এখানে, এই 0 এখানে, এই 1 এখানে, এই 1 চলে গেল আউট অফ দ্য কনটেক্সট, এবং বাম পাশে বিটগুলো মূলত চলে আসলো। আর এটা আলটিমেটলি একই অপরিবর্তিত থাকছে। এবার পরের সাইকেলে আবার আমাদের কম্প্যারিজন হবে যে কিউ-1 এবং কিউ0 সেটার কম্বিনেশনকে আমরা দেখতে পাচ্ছি এখন 01। সো 01 আমরা ডান পাশের কম্বিনেশন দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে অ্যাডিশন করতে হবে এবং শিফটিং করতে হবে। তাহলে এখন থার্ড সাইকেলে এসে অ্যাডিশন এবং শিফটিং। তাহলে কার সাথে কার অ্যাডিশন করব? এর সাথে এম। তার মানে আগের ধাপের এম আছে 0111, তার সাথে এ অর্থাৎ 1110, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 0101, এবং বাকিগুলো তো অপরিবর্তিত রেখে দিলাম। এখন আবার শিফটিং অপারেশন যখনই করব তখনই প্রত্যেকটা বিট তার ডান পাশে সরে আসবে, সেক্ষেত্রে এই 0টা সরে মূলত শিফটিং হয়ে চলে আসলো কিউ-1 রেজিস্টারে। তাহলে এখন কিন্তু আবার আমাকে কম্পেয়ার করতে হবে। থার্ড সাইকেলে আমরা এটা পেলাম, থার্ড সাইকেলে এখন কম্পেয়ার করতে গিয়ে কিউ0 এবং কিউ1 যদি আমরা দেখি, কিউ0 এবং কিউ1 আমরা এখন 0-0 কম্বিনেশন, তাহলে 0-0 কম্বিনেশন মানে এই কম্বিনেশন পাচ্ছি। তার মানে এখানে আবার শিফটিং অপারেশন শুধুমাত্র হবে, তার মানে ফোর্থ সাইকেলে শুধুমাত্র শিফটিং অপারেশন। তার মানে রাইট শিফট করলে কি হবে? এই 0টা চলে আসলো এখানে, আলটিমেটলি এই 1টা হয়ে গেল রাইট মোস্ট 1। তাহলে এখানে 0-0 এক্সটেন্ড হচ্ছিল, সেটি কিন্তু এখন আলটিমেটলি শিফটিং অপারেশনের মাধ্যমে, মানে আমাদের এই যে বিট, তার মানে এই বিটের স্টার্টিং যদি 0 হয় তাহলে শিফটিং করার পরে লেফট মোস্ট বিট 0 দিয়ে পূরণ করতে হবে, আর এই বিট যদি 1 হয় তাহলে শিফটিং করার পরে 1 দিয়ে বাম পাশের বিটগুলো রিপ্লেস করতে হবে। তাহলে শিফটিং করার পরে ফলাফল এটা পেলাম। তাহলে যেহেতু আমাদের 4টা বিটের মাল্টিপ্লিকেশন, আমরা দেখতে পাচ্ছি এ রেজিস্টারে 4টা ভ্যালু, কিউ রেজিস্টারে 4টা ভ্যালু, অতএব এটার কাউন্ট ভেরিয়েবলে এন এর মান হলো 4, অতএব মোট 4টা সাইকেল কমপ্লিট হলেই আমাদের অপারেশন শেষ। তাহলে 4টা সাইকেল কমপ্লিট করার পরে আমরা এই অবস্থা পেলাম। এখন আমাদের ফলাফল কোনটা? ফলাফল থাকবে কোথায়? আমরা জানি যে ফলাফলটি থাকে হচ্ছে এইটাকে আমরা বলতেছি অ্যারিথমেটিক শিফট, এবং অ্যারিথমেটিক শিফটে সাইন বিটটাকে প্রিজার্ভ করা হয় বিটে। সাইন বিট 0 হলে সেই 0ই থাকবে, যদি 1 থাকে সেটি 1ই হবে, এবং এক্ষেত্রে আমরা যে ফলাফলটি পেলাম সেই ফলাফলটি হচ্ছে আমাদের 7 এবং 3 মাল্টিপ্লিকেশন করলে আমরা যে ফলাফলটি পাওয়ার কথা সেটি হচ্ছে 10101। সেটা আমরা কই পেলাম? এই যে দেখতে পাচ্ছি 10101, অর্থাৎ এ এবং কিউ রেজিস্টার পাশাপাশি বসিয়ে যে ফলাফলটি আমরা মানে দেখতে পাবো। তার মানে 000100101 8 বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি 21কে, কারণ 21-এর বাইনারি হচ্ছে 10101। 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলে 000100101। তার মানে এ এবং কিউ রেজিস্টার সমষ্টিগতভাবে 8 বিট রিপ্রেজেন্ট করে মূলত ফলাফলটিকে রিপ্রেজেন্ট করবে। তার মানে এ এবং কিউ রেজিস্টার মূলত এই ডেটাগুলোকে হোল্ড করলো, ফলাফলটিকে স্টোর করলো। তাহলে এখানে আমরা মোটামুটি বুঝে গেছি। এখন আরও কয়টা অপারেশন দেখানো হচ্ছে, 7 এবং -3, -7 এবং 3, -7 এবং -3, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং এখান থেকে আমরা আশা করছি যে আপনারা এখন অঙ্কটা সমাধান করতে পারবেন। তো আমাদের মোটামুটি আলোচনা এখানেই শেষ হয়ে গেছে।
বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম এবং এই যে টেক্সট বইটি আমরা উইলিয়াম স্ট্যালিংয়ের, সেটি কিন্তু গুগলে সার্চ করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। জাস্ট লিখবেন কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন উইলিয়াম স্ট্যালিং, একটা স্পেস দিয়ে লিখবেন .pdf, অর্থাৎ ফাইলের টাইপটা দিলে গুগলে থেকে কিন্তু পেয়ে যাবেন এই ফাইলটা। এবং আশা করছি এই ফাইল থেকে খুব সহজেই আপনারা বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমটা শিখতে পারবেন এবং আজকের লেকচারটি অনেক বেশি ইফেক্টিভ হবে। তো এটাই ছিল আপনাদের সাথে আমার মোটামুটিভাবে আজকের লেকচার শেষ পার্ট, এবং আমরা হয়তো আগামীতে আবার কথা বলবো আপনাদের সাথে। এই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পনেরো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।